ভাই ব্যথায় চিল্লাইছি ভাই, ওষুধ দেয় নাই ভাই। ওনারা দেখেন এই 10 মাসে অনেক কিছু করে নিছে। রক্ত দিয়ে কি পাইলাম ভাই? কোন উপদেশটা ঠিক আছে একবারে দুইবারের বেশি হাসপাতালে আসে নাই, 6 ইঞ্চি হান নাই। ডাক্তাররা বলে তোমরা যত পারো নলি খাও, যত পারো মাংস খাও, যত পারো মানে পুষ্টিকর খানা খাও। আসলে এই পুষ্টিকর খানাগুলো আমরা কোথা থেকে পাবো? ঈদে কি আপনাদের না, খোঁজ কেউ খবর আসে কারা নাই। নিয়েছে আপনাদের? রোজা ঈদে গেছিল আমিনুল ভাই, কুরবানি ঈদে আমাদের ইশাক ভাই আমাদের খাবারের কথা শুন না ও নিজেই কানছে। আসসালামু আলাইকুম। জুলাইয়ের গণ অভ্যুত্থান উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমাদের সাথে আছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত হওয়া একজন জুলাই যোদ্ধা নাদিম আহমেদ। নাদিম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। নাদিম, আপনি তো জুলাই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়ি এলাকাকে যদিও সেই সময় এই গণ অভ্যুত্থানের দুর্গ হিসেবে বলা হতো এবং চিহ্নিত করা হতো এইভাবে, সেই যাত্রাবাড়ি এলাকায় আপনি আন্দোলন ছিলেন এবং সেখানেই আপনি গুলিবিদ্ধ অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। এখনো সেই ক্ষত কিন্তু আপনার দেখা যাচ্ছে, আপনার পায়ে বয়ে বেড়াচ্ছেন, চিকিৎসাধীন আছেন। তা আসলে আপনি গুলিবিদ্ধ হলেন কিভাবে, অথবা আপনি সেদিন আহত হলেন কিভাবে? আসসালামু আলাইকুম, আমার নাম নাদিম। আমি 19শে জুলাই যাত্রাবাড়ি রায়েরবাগে গুলিবিদ্ধ হই। তো গুলিবিদ্ধ হওয়ার আগে আমি 3 জনকে হাসপাতালে নিয়ে যাই। 4 জনকে আনতে রাস্তার মাঝখানতে আনতে যেয়ে আমার পায়ে গুলি লাগে। তো গুলি সম্ভবত পুলিশ, ছাত্রলীগের বা যুবলীগের অনেক মানুষই ছিল আমাদের থানার সামনে, কদমতলী থানার সামনে। তো ওই জায়গা থেকে গুলি করে, স্নাইপার দিয়ে গুলি করে, রাস্তায় হইয়া স্নাইপার দিয়ে গুলি করে। স্নাইপার দিয়ে? হ্যাঁ। তো ওই টাইমে গুলিবিদ্ধ হওয়ার পরে আমার বন্ধু ছিল আমার সাথে, একটা ছোট ভাই ছিল। ওরা দুইটা আপাতত কাজলা সালমান হাসপাতালে নিয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পরে প্রাথমিক একটা ড্রেসিং করে। প্রাথমিক ড্রেসিং করার পরে আমার ভাই আসে বাসা থেকে। আমার ভাই আসে, আমার বন্ধুর বাবা আসে, আরেকজন আমাদের পাড়া প্রতিবেশী, বাসার সাথেই বাসা, উনি আসে। তো 3 জনে আমাদের নিয়ে ঢাকা মেডিকেল আসছে। ঢাকা মেডিকেলে যাওয়ার পথে দনিয়া দিয়া ভিতর দিক দিয়া তুলাইপাড় আওয়ার টাইমে ওই জায়গায় আসার টাইমে পুলিশ, ছাত্রলীগের পোলাইন অনেক ওই জায়গায় খারাপ হয়েছে। তো পায়ে গুলি লাগছে, রক্ত বেরোতেছে, অনেক প্রচুর রক্ত বের হতে আছে পায়ে দিয়া। কয়টা গুলি লেগেছে? একটা গুলি লাগছিল। হ্যাঁ, একটা গুলি লাগছিল। পিছন দিক দিয়ে লেগে সামনের দিক দিয়া প্রায় 3 ইঞ্চির মতো হাড় নিয়ে বের হয়ে গেছিল। হাড়? হ্যাঁ হ্যাঁ, একদম মানে দেশ গ্রামে নারিকেল গাছে এই যে এই শালিক পাখি বাসা বানান না, হ্যাঁ, গাছের ভিতরে ফুটা কইরা এরকম গর্ত কইরা। তো এরকম। তারপরে দুলাইখাল পুলিশে আমাদের যেতে দিব না হাসপাতালে। তো ঠিক আছে, আমার ভাই অনেক রিকোয়েস্ট করছে, আমরা অনেক মিছা কথা বলছি। বলার পরে মানে কি ধরনের মিথ্যা কথা বলেছেন? বলছি ঠিক আছে যে দোকানের মাল আনতে যে গুলি লাগছে পায়ে, আমরা আন্দোলনে যাই নাই। ঠিক আছে, আমরা ঠিক আছে কোনো বিএনপি জামাত করি না। উনি ডাইরেক্ট বলতেছে পুলিশে যারা জামাত বিএনপির লোক। ঠিক আছে, ওইটা আমার ভাই বলছে না, আমরা জামাত বিএনপির লোক না। ঠিক আছে, আমাদের বাড়ির পাশে শান্তনুর খান, শান্তনুরের বাসা, আমাদের বাসার পাশের বাসা। আপনি যদি বিশ্বাস না হয়, ঠিক আছে, ওনার কাছ থেকে একটু খোঁজ খবর নিতে পারেন। ওই মিথ্যা কথা বলছে। তারপরে ওনারা বলতে আচ্ছা তোমাদেরকে যেতে দিতে পারি, কিন্তু তোমাদের সাথে কি আছে আমরা চেক করব। তারপরে ভাইয়া বলছে চেক করতে হবে না, এই যে আমার কাছে আমার ভাইয়ের মুদির দোকান ছিল, তো টাকা নিয়ে আসছিল, 50,000 টাকার মতো একটা বান্ডিল নিয়ে আসছিল, টাকা দেখাইছে। আবার 3 জনের সাথে 3টা ফোন, আমার সাথে একটা ফোন, আমার ভাইয়ের সাথে একটা ফোন, আমার বন্ধুর বাবার সাথে একটা বাটন ফোন, আর ওই যে পাড়া প্রতিবেশী একজন আসছিল ওনার হাতে একটা ফোন। তো আমাদের 3 জনের ফোন রাইখা দিছে। রাইখা দিয়ে আমাদের চোখের সামনেই দুলাইখাল যে গাড়াটা ময়লার ড্রেনটা আমাদের চোখের সামনে ফোন হালাই দিছে। আপনাদের সব ফোনগুলো ড্রেনে ফেলাই দিয়েছে? হ্যাঁ, আমাদের চোখের সামনে ফেলাই দিছে। কেন ফেলে দিল ফোনগুলো? আমার ফোনের ভিতরে অনেক ভিডিও ছিল, আমি যে 3 জনকে নিয়ে হাসপাতালে গেছি, আমাদের কাছে ওই ভিডিওগুলো ছিল। এবং আমার ছোট ভাই যে আমাকে আন্দোলন গুলি খাওয়ার পরে আমাকে দুইটা রিস্কায় উঠাইছে, ওই টাইমে উঠানির টাইমে আমার ফোনে ভিডিও ছিল। ঠিক আছে, আবার আন্দোলন যে এতক্ষণ করছি আমরা, ওই ভিডিওগুলো আমার ফোনে ছিল, অনেক ভিডিও ছিল আমার ফোনে। তো ওইগুলো দেখা পুলিশ আমার ফোন নিয়ে দিছে এবং কি আমাদেরকে তারপরে যাইতে দিছে। তারপরে আমরা রিক্সা দিয়া ঢাকা মেডিকেল আসি। ঢাকা মেডিকেল আসার পরে আমাদের একটা বেডে 4 জন 5 জনকে শুয়ে রাখছে। তো আমি যাওয়ার পরে এত রোগী, সবগুলি খাওয়া পেশেন্ট, এত পেশেন্ট। ঠিক আছে, তারপরে আমি তো আর ওই জায়গায় বইতে পারতাছি না, আমার তো পা লম্বা কইরা ঠিক আছে সোজা কইরা বসতে হইব। তারপরে আমি নিচে ফ্লোরে বসছি, আমার শার্টটা খুললা ঠিক আছে আমার নিচে দিছে, আমার পিঠের নিচে দিছে। আবার ওই আমার যে বন্ধুর বাবা ওনার শার্টটা খুললা ঠিক আছে আমার পায়ের নিচে দিছে। ঠিক আছে, রাখার পরে ওই জায়গায় শুইছি। ওই জায়গায় শোয়ার পরে
ডাক্তার তো মানে শুক্রবার ওই দিনকার ডাক্তার তো নাই, ঠিক আছে, ডাক্তাররা পারতাছে না এত কিছু ট্যাকেল দিতে, ডাক্তাররা পারতাছে না। তো আমাকে আমার ভাইয়াকে বলছে যে ওকে, ওর শরীরে রক্ত শেষ, আমার শরীর নাকি সাদা হয়ে গেছিল, আমার ভাই বলছে। মানে ওদিক থেকে ব্লিডিং হ্যাঁ, হইতে হইতে হ্যাঁ, বলছে 2 ব্যাগ, ওর 2 ব্যাগ রক্ত দাও। তো আমার আবার বি পজিটিভ রক্ত। তো ঢাকা মেডিকেলে ব্লাড ব্যাংকে গেছে, ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় এক ব্যাগ ব্লাডের দাম চাইছে 5,000 টাকা, বি পজিটিভ রক্ত কিনে আনতে হচ্ছিল। যে রক্ত মনে করেন ব্লাড ব্যাংকে ফ্রি, মানুষে ফ্রি ডোনেশন করে যায়, ওই জায়গায় ওনারা আমাদের কাছ থেকে 2 ব্যাগ রক্ত 10,000 টাকা দাম চাইছে। তো আমার ভাই বলছে কি যে ও তোর এই জায়গায় চিকিৎসা হইব না, তারপরে তো 1 ব্যাগ রক্ত নেই, নিয়ে আর পঙ্গু হাসপাতালে নিয়ে আইতে হইব। তো 1 ব্যাগ রক্ত নিছে আর স্যালাইন লাগাইছে। তো লাগানোর পরে অ্যাম্বুলেন্স ঠিক করতে গেছে। অ্যাম্বুলেন্স ঠিক করা যাওয়ার সময় ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে আইসা আসতে আমাদের সময় লাগছে মাত্র 7 মিনিট। ওই অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের কাছে ভাড়া চাইছে 8,000 টাকা। ওনার 1 টাকার নিচে আর আসবো না। অ্যাম্বুলেন্স আছে শুধুমাত্র 2টা, ঠিক আছে, ওই জায়গায় অ্যাম্বুলেন্স আছে 2টা। তখন তো আপনার জ্ঞান আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি অজ্ঞান হই নাই, আমার পুরো সময়টা আমার মনে আছে। তারপরে যাই হোক, আমার ভাই কয় টাকা দিয়া, প্রায় 7,500 টাকা দিয়ে নাকি অ্যাম্বুলেন্সটা নিছে। তো অ্যাম্বুলেন্স দিয়ে আসছি, 7 মিনিটের মতো সময় লাগছে। রাস্তায় কেউই নেই, মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও নাই, আর গাড়ি তো নাই, ঠিক আছে, খালি রাস্তা। আসতে সময় লাগছে সর্বোচ্চ 7 মিনিট। তো আসার পরে পঙ্গু হাসপাতালে আসার পরে অনেক ছাত্র হয়েছিল ওই জায়গায়, ওনারা দুইটা আউটডোরে নিয়ে ভর্তি, এই আউটডোরেতে টিকিট কাটছে, টিকিট কেটে ভর্তি করাইছে। তো ভর্তি করানোর পরে ওনারা তো গেছে গা, ঠিক আছে। তো আমাদের স্যালাইন তো চলতেছে, এখন নিয়ে যেতেছে জরুরি ওটিতে নিয়ে যাওয়ার পরে কোথা থেকে এক নার্স ইনচার্জ আসছে, আয়সা বলতেছে যে গুলি খাওয়া পেশেন্ট এনআইডি ছাড়া ভর্তি নিতে মানা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে। তার মানে এনআইডি ছাড়া ভর্তি নেওয়া যাবে না। ওই সময়কার স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ, নাসিম সাথে বলতেছে যে এনআইডি কার্ড ছাড়া ভর্তি নেওয়া হইব না। পরে যেভাবেই হোক ওনারা মনে হয় সম্ভবত ভাই আমার 5,000 টাকা না 6,000 টাকা দিছিল, দেওয়ার পরে উনি ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে জরুরি বিভাগে যা, এই যে জরুরি ওটিতে যা, ওই জায়গায় আমার সামনে ছিল মাত্র 3 জন। ওই জায়গায় আমি 7টার দিকে চলে আসছি, আমার সামনে ছিল 3 জন। তো আমাকে ঠেসে ওনারা ওটি করে না, আমার পরে যারা ওটি করতে গুলি খায় আসতেছে ওনাদেরকে ওনারা আগে ঢুকাইতেছে। কিন্তু আমি যে 3 নাম্বার সিরিয়ালে খাড়ায় আছিলাম, আমি ওই জায়গায় খাড়ায় আছি। কেন? এটা হয়েছে গিয়া ওনারা টাকা খায় ঠিক আছে, যারা টাকা দিতেছে ওনাদের ঠিক আছে ট্রিটমেন্ট আগে করতেছে, কিন্তু আমরা তো টাকা দিতে পারি নাই, আমাদের ট্রিটমেন্ট ঠিক আছে মনে করেন হইতাছে না। তারপরে একদিন ডাক্তার আসছে, ওই ডাক্তারে বললাম ভাই আমার প্রচুর ব্যথা করতেছে ভাই, আমি পারতাছি না ভাই, ঠিক আছে। ওনার মনে একটু নরম হয়েছে, উনিও আমার ওটিতে ঢুকাইছে। উনি ওটিতে ঢুকানোর পরে উনি তো একজন আর অপারেশন করতে পারবো না, ওনার সাথে আরো 4-5 জন অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ওনারা ভাত খাইতে যাব, রাত্র বাজে 3:30, 7টার দিকে আমি হাসপাতালে আসছি, সন্ধ্যা 7টায় আমার ওটিতে ঢুকাইছে প্রায় রাত্র 3:30টার দিকে। তো ওই টাইমে ওনার সহকারীরা ভাত খাইব, সাপোজ কথা, মানুষ তো কিছু লাগতেই পারে। ওনারা আমার আগে 90 জনকে ওটি করছে, আমার আগে। হ্যাঁ, আমার আগে সবই আন্দোলনের পেশেন্ট, গুলি খাওয়ার পেশেন্ট, ঠিক আছে। ওনারা তারপরে উনি মনে করতেছেন আমার যে 1.5 ঘন্টার মতো ওটিতে বসা করে রাখছে। আমি তো ওই টাইমে জানি না আসলে কিসের জন্য বসা করে রাখছে। তো একদিন পরে আমার ভাই, একদিন পরে না অনেকদিন পরে আমার ভাই আমার বলতেছে যে ঠিক আছে তোর পাও তো ডাক্তার এসে কেটে লাইতে, ঠিক আছে। আমি বনসই দিতে কইছে যে বনসই দিলেই তোর পাও কেটে হালা দিব। তো আমি কাটতে দেই নাই, আমি বলছি যে ওর পাও যদি ইনফেকশন হয়, যদি পছন্দ রে ওর পাও পরে কাটবো, এখন ঠিক আছে ওর পাও কাটা যাবে না, কারণ আমার আঙ্গুল নড়ে, আমার নার্ভ ঠিক আছে, আমার আঙ্গুল নড়ে, আমি ওই টাইমে আঙ্গুল নড়াতে পারি, পায়ের আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনারা বলতেছে আমার পকেটে হালা দেব। তারপরে মনে করেন অনেক প্রায় 1-1.5 ঘন্টার মতো ওনাদের সাথে গল্প গুজব করলাম। ওনারা আমার পরিচয় জানলো। তো পরিচয় জানার পরে আমি আবার ওই যে মানে কি পরিচয়, তখন আপনার পরিচয় ছিল কি? হ্যাঁ, আমি জিজ্ঞেসে বাসা কই, আমি বলছি যাত্রাবাড়ি রায়েরবাগ। কোন জায়গায়? রায়েরবাগ কোন জায়গায়? আমরাও জানতে চাচ্ছি যে তখন আপনি কি করতেন। তখন আমি পড়ালেখার পাশাপাশি একটা মনে করেন পার্ট টাইম জব করতাম আর কি। কোন ক্লাসে পড়তেন, মানে কিসে পড়তেন? 9 এ পড়তাম। ক্লাস 9 এ পড়তেন? 9 এ পড়তাম। আপনার কোন স্কুলে? প্রিন্সিপিয়া স্কুল এন্ড কলেজ। এটা হচ্ছে গিয়ে রায়েরবাগ হারুন টাওয়ার বিল্ডিং এর 3 তলা থেকে 6 তলা পর্যন্ত।
ক্লাস 9-এ পড়ার সময় 9-এর একজন শিক্ষার্থী, আপনি এই আন্দোলনে মানে কিভাবে যুক্ত হলেন? এটা আসলে আমাদের যাত্রাবাড়ির অবস্থা ছিল কিন্তু অনেক ভয়ানক। আমি 15 তারিখে আমাদের দোকান, মুদি দোকান, সাথে আমার মামা, আমি 15 তারিখে যাই কাজলা যাই মিজান স্টোর। ওই জায়গাতে আমরা প্রতিদিনই মাল আনি, ওই পাইকারি দোকান। ওই জায়গা থেকে আমরা মাল আনতে গিয়েছিলাম, আমি, আমার মামায়, আরো আমাদের মানে মামার বন্ধু আর কি, দেশা থেকে আসছে, মামার সাথে কাজ করব। তুই আর কি আমরা 3 জন যে গেছিলাম 15 তারিখে ওই জায়গায় মাল আনতে। ওই জায়গায় যাওয়ার পরে আমার মামারে হুদ দেয়, ঠিক আছে, আমরা মাল নিয়ে আসতেছি, হুদ দেয়, মনে করেন ছাত্রলীগের। আমি তো চিনি, আমি তো ওই জায়গায় অনেক দিন, আমার যে সংখ্যা সম্ভবত 12-13 বছর এই সংখ্যাতে আমি ঢাকা। এখন আল্লাহর রহমতে আমার বয়স প্রায় 20, 8-9 বছর হয়ে গেছে আমি ঢাকা এই জায়গায়। হ্যাঁ, আমি ওনারা চিনি, আমি ওনারা বলছি ভাই আমরা আন্দোলন করতেছি, আমার মামা আমরা মাল নিতেছি, যে আমাদের ব্যানে মাল দেখেন। উনি হুদ দেয়, আমার মামারে মারছে। যাই হোক, তাতে কিছু মনে করি নাই। তারপরে 16 তারিখে ইতিহাস, আবু সাইদ মারা গেল। আবু সাইদ মারা যাওয়ার পরে প্রতিটা চায়ের দোকানে, প্রতিটা ঘরে ঘরে তা নিয়ে গবেষণা হয়েছে যে আসলে ঠিক আছে নিরপরাধ পোলা, ঠিক আছে, পুলিশের সামনে বুক চেতায় খাড়াইছে, ঠিক আছে, বুক চেতায় খাড়ানো মানে আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণ করছি, একটা হাতে একটা লাঠি, ওনারা গুলি করে মাইরে লাইছে। তারপরে আমাদের মনে করেন এই যে আমাদের এলাকার এমপি সজল মোল্লা নতুন হয়েছিল স্বতন্ত্রতে খাড়ায়া, উনি মনে করেন 16 তারিখ 17 তারিখ, ঠিক আছে, ওনার বাহিনী নিয়ে দনিয়া কলেজের সামনের থেকে শুরু করে কাজলা পর্যন্ত উনি হমনসে গুলি করছে। আমি নিজে দেখছি, আমাকে নিজে ডাকছে, আমার ভাইয়া দোকানে বসা ছিল, আমার ভাইয়া বলছে কি তুই একটু দোকানে বল। ওনারা আমার ডাক্তার আছে, চল রাস্তায় যাবো, ঠিক আছে। আমি বলছি ভাই কই রাস্তায় যাবো, ঠিক আছে। কালকে আমার মামারে শুধু মারছেন, 16 তারিখের কথা, যে আপনার মামারে শুধু মারছেন, তো আপনাদের পক্ষ নিয়ে আমি কিভাবে, আমি ঠিক আছে আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনে যাবো। মানে তখনকার এমপি, ওই সময়কার আওয়ামী লীগের এমপি, এবং আমাদের এলাকার শান্তনুর খান শান্ত কমিশনার ছিল 65 নম্বর ওয়ার্ডের, কমিশনার হয় নাই, ফেল করছিল। তো ওনারা আবার ওনাদের অনেক চাস্তো ভাই অনেকই, ঠিক আছে, পিস্তল নিয়ে, একজনের কোমরে 2-3টা করে পিস্তল, ঠিক আছে, ওনারা দুনিয়া কলেজের সামনের দিকে যায় অনেক মনে করেন। তারপরে ছাত্রগুলো পারে নাই, ঠিক আছে, গুলি করছেন, একটা ছাত্র মনে করেন হিট দিছে 10টা, ঠিক আছে, এরকম ছাত্র গাতে মাইরও খাইছে এরা 17 তারিখে। তারপর আপনি কিভাবে মানে আপনার তারপরে- যুক্ত হলেন? তারপরে 18 তারিখে সন্ধ্যা 7টার টাইমে তারেক রহমান ভাষণ দিছে যে কালকে নামাজের পরে, জুম্মার নামাজের পরে জামাত বিএনপি বাইতুল মুকাররমে থেকে একসাথে ছাত্রদের সাথে আন্দোলন নামবো। ওই টাইমে থেকে, ঠিক আছে, আমারও মনে করেন আমিও বহুত আগের থেকে, ঠিক আছে, তারেক রহমানের অনেক মনে করেন বিগ ফ্যান। মানে তারেক রহমানের কথাগুলো আমি শুনি নেটে সাজ দিয়া যে আসলে তারেক রহমানের ইতিহাস, তারেক রহমানের জন্ম কবে, ঠিক আছে, তারেক রহমান যে 4 বছর থেকে নিজের কারাবন্দী ছিল, পাকিস্তানি সঙ্গে যুদ্ধ চলে, এই টাইমে তারেক রহমান বয়স ছিল মাত্র 4 বছর। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনার সাথে, ঠিক আছে, আমাদের নেতা তারেক রহমান একসাথে কারাবন্দী ছিল। তো আমি ওগুলা শুনতাম। তো ওগুলা শোনার পরে তারপরে তারেক রহমানের ভাষণের পরে নেট বন্ধ, সিমেন্ট নেট বন্ধ, ওয়াইফাই নেট চলে। মানে সেটা কয় তারিখ ছিল? 18 তারিখে। 18 তারিখে যখন 18 তারিখে তারেক রহমানের ভাষণ ছিল। হ্যাঁ, তারপরে আমার মনে হয় আরো আগের দিন 17 তারিখে আবু সাইদ মারা গেছে। 16 তারিখে আমাদের এই জায়গায় তো আরো অনেক অবস্থা খারাপ, পুলিশে যে কিভাবে গুলি করছে আমরা দেখছি। আমরা তো আমাদের মেন রাস্তা থেকে আমাদের বাসা বেশি দূরে না, গুলি করলে, ঠিক আছে, আমাদের বাসা থেকে আওয়াজ আমরা শুনতে পারছি। টিয়াল গ্যাস মারছে রাস্তায়, গ্যাস গেছে আমাদের বাসা, ঠিক আছে। তো এরকম অবস্থা, আমরা সবকিছু দেখছি, সবকিছু বুঝছি। আমরা যে হুদ দেয় যে ছাত্রগুলোকে ঝাঁপায় পড়ছি এরকম না ব্যাপারটা। আমরা আগে সবকিছু বুঝছি যে না, আসলে এই দাবিটা যৌক্তিক দাবি, যে আসলে কোঠা বিরোধীদের কোঠা আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন, ঠিক আছে। মেধার কোনো মূল্য নাই, কোঠার খালি মূল্য আছে। আমার দাদা ছিল জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আব্দুল জব্বার চেয়ারম্যান, স্বাধীনতার পরে চেয়ারম্যান আমার দাদা ছিল, ঠিক আছে। আমাদের তো দরকার ছিল না, মেধার দরকার ছিল আমাদের কোঠা হইলে আমরা চাকরি পাইতাম, অবশ্যই পাইতাম, আমাদের যেহেতু কোঠা আছে। কিন্তু তাও আমরা রাস্তায় নামছি যে আসলে আমাদের ভাই বোনদের গণহারে পিটনি পিতে আছে, পুলিশে বিনা অপরাধে বিনা কারণে, ঠিক আছে, গুলি করে মেরে ফেলতেছে। তো এগুলো দেখে নিজে কন্ট্রোল করতে পারি নাই। তো আমরা আমাদের বন্ধু বান্ধব যারা ছিলাম সবাই
একসাথে বৈশা 18 তারিখে রাত্রে 8টার দিকে একবার রাস্তায় গেছি, যা ছাত্রদের সাথে খালি মিছিল করছি। কাজলা থেকে শুরু করে শনি একরা পর্যন্ত আসি, আবার কাজলা যাই, আবার শনি একরা আসি, ঠিক আছে? এরকম একটা মানে খালি মিছিল করছি আর কি, এমনি কোনো অন্য কিছু করি না, এমনি রাস্তা অবরোধ করছি আর মিছিল করছি। তারপরে 19 তারিখে সকাল থেকেই, ঠিক আছে, আমি মনে করেন আমারে সকালে রাত্রের বেলা আমাদের এলাকার ছাত্রলীগ নেতা ওনারা আমার সাথে প্রায়, আমি ওই জায়গা থেকে 12টার দিকে চলে আসছিলাম আন্দোলন থেকে। তারপর এসে একটু দোকানে বসছিলাম, ভাইয়া ফোন দিছে যে দোকানে পো, এখন যদি না আসি তাহলে আমার ভাই আমার সাথে চিল্লাচিল্লি করবো যে আসলে আমি কই, ঠিক আছে? পরে যদি আবার আন্দোলন না যেতে দেয়, তো ওইরকম একটা কিছু ভাইবা 12টার দিকে আইসা দোকানে বসছি। তো দোকানে বসার পরে ওনারা মনে করেন রাস্তায় জানায়, ওনারা আমাদের দোকানের সামনে বৈশায় অনেকক্ষণ কথা বলছে, অনেক কিছু নিয়ে কথা বলছে, যেরকম যে এই আন্দোলনটা হইতাছে গিয়া 2018 সালের আন্দোলনের মতো হইব, যে 18 সালে তো কোঠা বিরোধী আন্দোলন হয়েছিল, তারপরে সবকিছু ঠান্ডা হয়ে গেছিল, যারা আহত নিহত হয়েছিল এরা শুধু মানে রাষ্ট্রের কাছে বুঝাইছিল, ওরা আর কোনো, ঠিক আছে, কোনো কিছু পায় নাই, যে ঠিক আছে এই ব্যাপার এই 24-এর আন্দোলনটাও ওরকমই হইব, ওনার মুখ থেকে আমি শুনতাছি। কিন্তু ততক্ষণে আপনাদের মনে হচ্ছিল যে না, এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলন, হ্যাঁ যৌক্তিক আন্দোলন, এবং হচ্ছে এই আন্দোলন পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেবে, এটা কি আপনাদের মাথায় ছিল? এটা তো মনে করেন আমরা তো 19শে জুলাই পরে তো বিকাল 4:30 এরকম 30-40-50 এরকম টাইমেই আমার পায়ে গুলি লাগে। তো গুলি লাগার পরে তো হাসপাতালে তো ছিলাম, তারপরে তো 20 তারিখের থেকে কারফু দিয়ে দিল, 20 তারিখ 21 তারিখ 22 তারিখ 23 তারিখ পর্যন্ত কারফু। আমাদের বিকাশে অনেক টাকা ছিল, আমরা কিছু কিনে খেতে পারিনি, আমরা জাস্ট হাসপাতালে পচাবাসি খাবার, এখনো তো সেম খাবার, এই অবস্থা সেমই, এই খাবার খাই, ঠিক আছে? আমার সাথে লোক ছিল, আমার মামা ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমরা তিনজনে তো আর একজনের খাবার দিয়ে চলে না, জাস্ট বিস্কুট খাই, ঠিক আছে, সময় কাটছে। তা আমাদের মনে করেন আমরা আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? আমাদের বিশ্বাস ছিল যে ঠিক আছে আমরা গুলি খাইছি, আমরা এত মানুষ গুলি খাইছি, এত মানুষ মরছে, ঠিক আছে, এই আন্দোলন বৃথা যাইব না, অবশ্যই সফল। এখন কি অবস্থা, আপনার পায়ের কি অবস্থা, ডক্টর কি বলছে? ডক্টর তো প্রথমে তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নেই যে আমাদের এই আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি, আমাদের জুলাই যোদ্ধা নাদিম, ওনার আসলে এর চেয়ে বড় প্যান্ট পরার অবস্থা নেই, অথবা লুঙ্গি পরাটাও খুব প্রায় অসম্ভব বিষয়টা, যার কারণে আমরা তাকে এই অবস্থায় এখানে নিয়ে এসেছি। নাদিম, আপনি বলছিলেন যে পায়ের কি অবস্থা? পায়ের 15 আগস্ট আমার, ঠিক আছে, 15 আগস্ট আমার এলিজারফ লাগায় পায়ে, 15 আগস্ট আমার এলিজারফ লাগানোর সময় হয় নাই, তাও ওনারা মনে করেন হাসপাতাল খালি করার জন্য ওনারা এলিজারফ লাগায় আমাদেরকে ছুরি দিয়ে দেয়। আমার সামনে দিয়েও গাছ ছিল, পিছন দিক দিয়েও গাছ ছিল, আমার গাছ শুকায় নেই এখনো, ঠিক আছে? ওনারা এলিজারফ লাগায়া 18 আগস্ট আমাদের রিলিজ দিয়ে দেয়, তারপরে বাসায় চলে যায়। এর আগে ওনারা বলছিল যে এলিজারফ লাগাইলে সর্বোচ্চ 8 মাস সময় লাগবে তোমার সুস্থ হইতে, ঠিক আছে? তো কত 8 মাস তো চলে গেল, আজকে 19 তারিখে 1 বছর হয়ে যাবে প্রায়, গুলি লাগছে পায়ে, ঠিক আছে? এখনো আমার পায়ে 6 ইঞ্চি হান নাই। 6 ইঞ্চি গ্যাপ? হ্যাঁ, 6 ইঞ্চি হান নাই। আমার 4 ইঞ্চি পাও শর্ট, 2 ইঞ্চি ভিতরে হান নাই, মোট আমার 6 ইঞ্চি হান নাই। আগে এই পায়ের চেয়ে ও পা এখন 4 ইঞ্চি অনেক শর্ট। আমি আপনাদের খাড়াইয়া দেখাইতে পারবো যে আসলে আমি মনে করেন জুতা খুললে পরে, এই বাম পায়ে জুতা খুললে পরে আমার ডান পায়ের তুলনায় বাম পায়ে অনেকটা প্রায় এরকম 6 আঙ্গুল শর্ট। এখন ডক্টররা কি বলছে যে আসলে সেখান থেকে আপনারা কি ধরনের চিকিৎসা পাচ্ছেন? এখনো বলতেছে, ঠিক আছে, এখনো বলতেছে সময় লাগবে। সেম ডাক্তার আমার 19শে জুলাই যে ট্রিটমেন্ট করছে, এখনো উনি ট্রিটমেন্ট করতেছে, ঠিক আছে? তো উনি বলছে প্রথমে 8 মাস সময় লাগবে, এখন উনি বলতেছে অনেক সময় লাগবে। তারা কি বলছিলেন যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, নিয়ে যাওয়া দরকার? দেখেন, কয় তারিখ সম্ভবত আমার মনে নাই, স্বাস্থ্য উপদেষ্টা আসছিল আমাদের পঙ্গু হাসপাতালে। তো স্বাস্থ্য উপদেষ্টা আসার পরে উনি আসছিল, উনি নাকি অসুস্থ ছিল ওই দিনকা। তো উনি আসছিল, আইসা আমরা যারা ছিটাগুলি খাইছি এবং দায়ের কূপ খাইছি ছাত্রলীগের হাতের, উনাদেরকে উনি একটা ফরেনার নিয়ে আসছিল, ফরেনারে উনি শুধু উনাদেরকে দেখাইতেছে। আমাদের যে আমার ওই সামনে একটু হাড় বের হয়েছিল, চামড়ার উপর দিয়ে আমার হাড় বের হয়েছিল যে সময় স্বাস্থ্য উপদেষ্টা আসছিল। তো ওই টাইমে আমি স্বাস্থ্য উপদেষ্টার সামনে খাড়ায় উনি
2 জন না 3 জনকে দেখা উনি ওই যে ইয়ারে ফরেনাররা যে বিদেশ থেকে আসছিল আমাদেরকে দেখতে, উনাকে নিয়ে উনি যাইতাছে চলে যাইতাছে। তো ওই টাইমে আমি ওনার সামনে যাই বলি যে ম্যাম, যে আপনি তো যেটা করতেছেন তো বৈষম্য হইতাছে, যে আমরা যারা ঠিক আছে স্নাইপারের গুলি খাইছি, আমরা যারা ডিএল বুলেট খাইছি, আপনি উনাদেরকে না দেখায় যারা রাবার ছিটা গুলি খাইছে এবং দায়ের কূপ খাইছে, আপনি উনাদেরকে ফরেনারে দেখাইলেন, এটা তো আপনার হয় নাই। ঠিক আছে, উনি বললে আমার শরীর খারাপ, ঠিক আছে আমি আর সময় দিতে পারবো না। তো ঠিক আছে, আমি বললাম আপনার শরীর খারাপ, তাহলে আপনি না আসতেন, আপনার একজন পিএস বা অন্য কেউ দিয়ে পাঠাইতেন, সবাইকে দেখতে, সবার ব্যাপারটাই দেখতো যে আসলে কে কিরকম অবস্থায় আছে। তো ওনার পিএসে আমাকে ধাক্কা মারার পর একটা ডাক্তার ছিল। ধাক্কা মারে? হ্যাঁ। কেন? মানে শর্তে কয়, আচ্ছা, এমনি সরে দেয়? হ্যাঁ, আচ্ছা, উনি চলে যাইবো, আমি আমার লাঠি স্লিপ করছে টাইস না, আমাকে দুই আপনি, আমি হাত খাড়া নিছি, আমি খাড়ানো, আপনি যদি আমাকে দুইটা টান দেন আমি কিন্তু পড়ে যাবো, আমার কিন্তু এতটুকু ব্যালেন্স নাই আমার শরীরে বর্তমান। তো উনি আমাকে টান দিছে, আমি পড়ে যেতেছি, তো ডাক্তার ছিল, উনি আবার আমাকে ধরছে, উনি যদি না ধরতো আমি আসলে নিচে পড়ে যেতাম। তো উনি ধরার পরে যে আমি বললাম যে ম্যাম এটা কি হইলো, আপনার পিএস আমাকে ধাক্কা দিয়ে সরা দিল, ওটা নিয়ে একটা হইলো, চিল্লাচিল্লি হইলো, আমাদের গেটের বাইরে অনেক মিডিয়া ছিল, আমার চক্ষু বিজ্ঞানের অনেক ভাই ছিল, ঠিক আছে। তারপরে উনি মনে করেন, তারপরে যে আমি একটা চিল্লাচিল্লি শুরু করছি, তারপরে উনি কিছু সংখ্যা গুরুতর আহত যারা ওনাদেরকে দেখতেছে, তো আমাকে বলতেছে যে ঠিক আছে তোমার কি লাগবে তুমি বলো, যে তোমার নিজের কি বা লাগবে তুমি বলো, আমার কাছে ভিডিও আছে, আমার ফোনে এখনো ভিডিও আছে। আমি বলতেছি সবাইকে নিয়ে যে ঠিক আছে গুলি আমি একলা খাই নেই, আন্দোলন আমি একলা করি নাই, আন্দোলন সারা দেশের মানুষ করছে, সারা আমজনতা মানুষ এবং কি সাধারণ মানুষ সবাই আন্দোলন করছিল, ঠিক আছে। আমরা তো এখন 22-23 হাজার মানুষ, 2000 মানুষের মতো নিহত হয়েছে এবং মনে করেন 23,000 মতো মানুষ আহত হয়েছে, ঠিক আছে। তো আমি কথা বলতে পারি সবাইকে নিয়ে, আপনি যদি দেখতে হয় সবাইকে দেখবেন, ঠিক আছে, আপনি আমাকে নিয়ে একলা কথা বলতে পারেন না। উনি শুধু বলে আমাকে পরে আর আপনাকে উন্নত চিকিৎসার জন্য না, বিদেশে যাওয়ার যে লিস্ট, যে তালিকা হয়েছিল সেই তালিকায় রাখেনি? না, উনি শুধু আমাকে বলে তোমার কি লাগবে তুমি বলো, মানে আমি যে আমার পাশে যে দুই কিন্তু আপনাকে কি ডক্টররা কি সাজেস্ট করেছিল যে আপনাকে বিদেশের উন্নত চিকিৎসার জন্য পাঠানো দরকার? এইসব ব্যাপার নিয়ে কোনো কথাই বলে না। আমাদের মনে করেন মিনিস্ট্রির কাছে গেলে মিনিস্ট্রি কয়, মন্ত্রণালয়ে গেলে কয়, মন্ত্রণালয় কয় সবকিছু তোমাদের ডিপার্টমেন্টের ডাক্তার, মানে যে ইউনিটের ডাক্তার, যার ইউনিটে ভর্তি, ওই ডাক্তারে যা বলবো তাই। ডাক্তার যদি বলে আমার উন্নত চিকিৎসা লাগবো, তাহলে আমাকে উন্নত চিকিৎসা দিব গভর্নমেন্ট, ঠিক আছে। যদি ডাক্তার বলে যে না ওর উন্নত চিকিৎসা লাগবো না, ঠিক আছে, তাহলে আমাকে উন্নত চিকিৎসা লাগবে না। তার মানে তারা বলছে যে আপনি আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন দেশে, মানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া লাগবে, এই ধরনের কোনো কথা? হ্যাঁ। তারপরে ইউকে থেকে একটা টিম আসছিল বাংলাদেশে আমাদের পঙ্গু হাসপাতালে, যে উনি আসছিল আইসা 7-8 জনের একটা লিস্ট বানাইছিল। ওই টাইমে আওয়ামী লীগেরই ডিরেক্টর ছিল। তো উনি যেভাবেই হোক 7 জনের অপারেশন করায়, ইউকে ডাক্তার দিয়ে 7 জনের অপারেশন করায়া ওই ডাক্তার টিম ঠিক আছে পাঠাইস। তো ওই ডাক্তারে বলছিল আমরা অপারেশন এই দেশে করে যাই, ঠিক আছে। উনি যদি অপারেশনটা করতো, আলহামদুলিল্লাহ নিজে মনে করি যে আমি এখন মোটামুটি একটু সুস্থ থাকতাম, কিন্তু ওনারা দিয়ে আমার অপারেশন করা নাই। বাংলাদেশি ডাক্তার দিয়ে আমার অপারেশন করাইছে, ঠিক আছে। আমার মনে করেন হাড় যে হাফ ইঞ্চি বের হয়ে গেছে চামড়ার উপর দিয়া, আমার কাছে ছবি আছে আমার ফোনে, হাফ ইঞ্চির মতো বের হয়ে গেছে। ওই টাইমে ওনারা মানে আমার অপারেশন করতে ওনারা রাজি না, যে তোমার দুই এখন অপারেশন করে ইনফেকশন হবে। আসলে কি এর ইনফেকশন হবে? আমার তো এখন হাড় বের হয়ে যাচ্ছে, আমার তো এরকমও হইতে পারে আমার হাড়ে ইনফেকশন দূরে যেতে পারে, হাড়টা তো খোলামেলা থাকে। আমার হাড়ে যদি ইনফেকশন, আমার একটা ভালো হাড় ছিল, আমার যদি ভালো হাড়ে ইনফেকশন ধরতো তাহলে তো আমার এই পাও রাখার অসম্ভব ছিল। তারপরে আমার ইউনিটের ডাক্তারের সাথে অনেক কথা বললা, অনেক ওনারা বলছি আমি আপনার নয় মামলা দিব, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলছি যে সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে, আমি আপনার নয় মামলা দিব, ঠিক আছে। আমাদের যে প্রতিনিধি ছিল, ছাত্র প্রতিনিধি, ওনারা যাই বলছে আমি ভাই তোমার নামে মামলা দিব, যে আমি তোমাদেরকে ভাই 2.5 মাস ধরে বলতাছি ভাই ঠিক আছে আমার অপারেশন লাগবে, আমি হাঁটতে পারতাছি না, আমি হইতে পারতাছি না, আমি হাঁটলে আমার মনে হয় আমার যে ভিতরে ফাটাফুটা হাঁটটি ছিল এটি মনে হয় আমার মাংসের ভিতরে ঢুকে যায়, আমি পারো নিচে হালাইলে এত পরিমাণ ব্যথা করতো, ঠিক আছে। ওনারা আমার কোনো ইনে নাই। তারপরে আমি ওনাদেরকে বলছি আমি আপনার নামে মামলা করবো, ঠিক আছে। আমার সেনাপ্রধানের সাথে কথা হয়েছে, মিথ্যা কথা বলছি যে ঠিক আছে আমার সেনাপ্রধানের সাথে কথা হয়েছে। তারপরে ওনারা রাত্রে 9:30টার দিকে ডাক্তার পাঠাইছে যে তোমার কালকে ওটি।
তাহলে আপনাদের সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, আপনি অভিযোগ করছেন। আর তো জানেনই তো, ওই যে 2টা ঈদ গেল, আমরা নিউজ করছি, পচাবাসি খাবার দিয়ে যে আমাদের ঈদ চালাইলো। ঠিক আছে, আমাদের 6 ইঞ্চি হান নাই। ডাক্তাররা বলে তোমরা যত পারো নলি খাও, যত পারো মাংস খাও, যত পারো মানে পুষ্টিকর খানা খাও। আসলে এই পুষ্টিকর খানাগুলো আমরা কোথা থেকে পাবো? আমাদের আমাদের তো ইনকাম সোর্সের রাস্তা সব বন্ধ হয়ে গেছে। আমাদের মুদির দোকান ছিল, আমার পিছনে খরচ করতে করতে এখন চায়ের দোকান হয়ে গেছে। তাহলে আমরা যে এই পুষ্টিকর খানাগুলা খামু, এই টাকাগুলা কোথা থেকে আসবো? আমাদের খানার বাজেট হইতাছে গিয়া, বর্তমানে আমাদের খানার বাজেট 175 টাকা পার জেনারেল। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন মানে প্রতিদিন। 3 বেলা, হ্যাঁ, 3 বেলা 175 টাকা বাজেট, মানে 175 টাকাতে 3 বেলা 3 খাবেন। বেলা খাবার। আবার আমার সাথে যে গার্জিয়ান থাকে আমার, ওনার কোনো খাবারের বাজেট নেই। এটা তো খুব, এখন পর্যন্ত আপনারা বিভিন্ন সময় তো তারা সহযোগিতা করেছে। সহযোগিতা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দিছে 1 লাখ, আমারা দিছে বি ক্যাটাগরি ভাই। ঠেসে ওনারা বলছে যারা গুরুতর আহত এই ক্যাটাগরি, অঙ্গহানি এ ক্যাটাগরি, শহীদ পরিবার এক ক্যাটাগরি। আমরা কি গুরুতর আহত না? আমাদের এখনো 6 ইঞ্চি হান নাই, আমরা কি সুস্থ? আমাদের দিছে 1 লাখ টাকা। ঠিক আছে, 1 লাখ টাকা দিছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, 1 লাখ টাকা। আর ওই যে জুলাই ফাউন্ডেশন তো সরকারি ফাউন্ডেশন না। জুলাই ফাউন্ডেশন হচ্ছে গিয়া এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, মানে একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে বহুত শিল্পপতিরা বহুত রকমের ডোনেশন করছে। তো জুলাই ফাউন্ডেশন থেকে আপনাদের কি? ওই জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে দিছে 4 লাখ টাকা। প্রথমে দিছিল 1 লাখ টাকা, তাও 1 লাখ টাকা কবে দিছিল? যেদিনকার স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, প্রায় 6 মাস পরে। 6 মাস আগে কিন্তু 1 টাকাও দেয় নাই ওনারা। 6 মাস পরে যেদিনকে স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, ওই টাইমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিচার দেওয়ার পরে বলছিলাম যে ঠিক আছে, আমি তো এখনো জুলাই ফাউন্ডেশন টাকা পাইনি। ঠিক আছে, তারপরে উনি আমার নাম লিখে গেছিল, আমার টোকেন নাম্বার লিখে নিয়ে গেছিল, তারপরে আমি টাকা পাইছি। রাতে 11টা বাজে আমার টাকা ঢুকছে আমার বিকাশে। উনি বলার পরে, স্বাস্থ্য উপদেষ্টা বলার পরে আমার টাকা ঢুকছে। মানে আপনারা তো এতদিন ধরে, 1 বছর ধরে এখনো কি হসপিটালে ভর্তি আছেন? সরকার 19 জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত ছিলাম হাসপাতালে। হ্যাঁ। তারপরে ডাক্তাররা মনে করেন অনেক বাজে ব্যবহার করছে, যাইতে চাই নাই। আমার তো গা শুকায় নাই, আমি কিসের জন্য যাবো? আমার গা শুকাইব পরে আমি বাসায় যাবো, যাইতে চাই নাই। অনেক বিশ্রী বাসায়, ঠিক আছে, গালাগালি করছে। ঠিক আছে, আমার আব্বাই ছিল আমার ওইদিনকে আমার সাথে, আব্বারে গালাগালি করছে। আপনাদেরকে সহযোগিতা যেগুলো করা হয়েছে সেগুলো কি পেয়েছেন তো সবগুলো? এবং আপনাদের পরবর্তীতে যেই সরকার গঠন হয়েছে সেই উপদেষ্টারা নিয়মিত আপনাদের খোঁজ খবর রাখছেন কিনা? কোন উপদেষ্টা, ঠিক আছে, একবারে 2বারের বেশি হাসপাতালে আসেনি। আমি 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 বলতে পারবো না আমি কোন একটা উপদেষ্টার সাথে দেখা করতে পারছি, আমি বলতে পারবো না। এরপরে 2টা ঈদ গেল, ঈদে কি আপনাদের খোঁজ খবর কারা নিয়েছে আপনাদের? রোজা ঈদে গেছিল আমিনুল ভাই। আমিনুল মানে এই যে আমাদের দক্ষিণের মানে বিএনপি ঢাকা 16 আসনের মনোনীত প্রার্থী আমিনুল ভাই। আচ্ছা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার ছিল। বুঝতে পারছি, উত্তরের যে আহ্বায়ক আমিনুল ভাই। হ্যাঁ। এবং কুরবানি ঈদে আমাদের ইশাক ভাই, ঢাকা দক্ষিণ সিটির যিনি মেয়র নির্বাচন করে, ঠিক আছে, উনি ঈদের দিন আমাদের খাবারের কথা শুন না উনি নিজেই কানছে যে আসলে বৈষম্য দূর করতে যায়, বৈষম্য বিরোধী আন্দোলন যে আমার ভাইগুলা গুলি খাইছে, আহত হয়েছে, শহীদ হয়েছে অনেক ভাই, শহীদ পরিবার তো হাসপাতালে নাই। ঠিক আছে, উনি বলছে। তো উনি যে সম্পর্কে শুনছে যে পচা ডাল এবং ব্রয়লার মুরগি এবং সবজি ঈদের দিন রাত্রেবেলা, তো ভাই কথাটা শুন না ভাই রাত্রেবেলা আসছিল, আইসা সবার সাথে কথা বলছে এবং কিছু খাবার নিয়ে গেছিল ভাই। এই আমাদের মনে করেন কোন সমন্বয়ক বললেন, আমাদের যে এই যে উপদেষ্টা, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইরে নিয়ে একটু বলি। উনি আমাদেরকে ঈদের আগে কিছু ডোনেশন করব, কুরবানিতে কিছু ডোনেশন করব, তাহলে উনি আমাদের বৃহস্পতিবারেই তো ঈদের আগের দিন,
ঈদের আগের দিন বৃহস্পতিবারে বিকাল 4:30টার দিকে আমাদের জন্য সবার জন্য যারা হাসপাতালে ভর্তি আছি সবার জন্য 10,000 করে একটা চেক পাঠাইছে বৃহস্পতিবার দিন বিকাল 4:30 মানে যে টাইমে ব্যাংক ব্যাংক সব বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ, ওই টাইমে আমাদের আগের দিন রাত্রের বেলা আমাদেরকে সবারকে একটা করে ফর্ম দিছে। ওই ফর্মের ভিতরে মনে করেন মানে ভিক্ষা চাওয়া এত ভালো, এই ফর্মে যা লেখা ছিল আমার কাছে ছবি আছে, আমি পড়ে শোনাতে পারবো, ঠিক আছে, তার থেকে ভিক্ষা চাওয়া ভালো, ঠিক আছে। উনি আমাদেরকে দিয়া মনে করেন এরকম একটা দরখাস্ত লেখায়া, ঠিক আছে, উনি আমাদেরকে এরকম 10,000 করে ডোনেশন করছে, তাও আবার আমাদের কোনো কাজে লাগে নাই, ঈদের ভিতরে আমাদের কোনো কাজে লাগে নাই। সবাই ঈদের পরে এখনো অনেক আহত আছে, অনেকের কাছে এই চেক ভাঙাইতেই পারে নাই। ভাঙাইতে পারেনি না, কেন? চেক দিছে ভাই, চেকের তো মনে করেন শুধু আমার নাম লিখলেই হইব, আমার নামে যদি লেখে তাহলে আমার নামে অ্যাকাউন্ট আছে, আমার নামে এটা, ঠিক আছে, মানে ভাঙান যাইব। কি করছে ওনারা, কি করছে, আমার নামও লিখছে, আমার বাপের নাম লিখছে ভুল, ঠিক আছে। আমার বাপের নাম ধরেন মাহতাব, ময়াকার তয়াকার তাব মাহতাব উদ্দিন, ওনার লিখছে মাহতাব উদ্দিন, হ লাগাই দিছিল, মানে ভুল করে, ভুল নামের কারণে এখন পর্যন্ত অনেকে তুলতে পারতেছে, অনেকজনে তুলতে পারতেছে না, ঠিক আছে। আমারটা মনে করেন ডাচ বাংলা ব্যাংকে ছিল, তো ম্যানেজারের সাথে কথা বলছি, ম্যানেজারে বলছে তো তোমার বাপের নাম ভুল। আমি কই স্যার যেভাবেই হোক এটা একটা সমাধান করেন। এটা কি ঈদের আগে না ঈদের পরে? ঈদের বৃহস্পতিবারে দিছে ভাই। তার মানে ঈদের সময় আপনাদের কেনাকাটার জন্য, মানে আপনাদের, হ্যাঁ আমাদের খরচের জন্য দিয়েছে, 10,000 টাকা করে দিছে চেক, তাও দিছে বৃহস্পতিবার দিন বিকাল 4:30 যে টাইমে সব ব্যাংক বুং বন্ধ, শুক্রবার তো ব্যাংক বন্ধ হয়েছিল, শনিবার দিন তো ঈদ গেল, তারপর ঈদের পরে আপনারা এই টাকা এই চেকটা ভাঙাইছে। নাদিম, একটা বিষয় ইদানিং খুব আলোচনায়, গত কয়েকদিনে খুব আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে, বেশ বিএনপির পক্ষ থেকে যে জুলাই অভ্যুত্থান উপলক্ষে একটা প্রোগ্রাম চিনমৈত্রীতে করা হয়েছিল, সেখানে আপনি বক্তব্য দিচ্ছিলেন, সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন ভার্চুয়ালি। তা এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়, এই ছবিটা এখন ভাইরাল। তা আসলে সেই দিনের ঘটনা কি ছিল, এটা একটু পরিষ্কার করবেন? না, আসলে ব্যাপারটা ওরকম না, আমার কাছে ভিডিও আছে, আমি কথা বলি না, যেখানে আপনি আছেন এখানে তো আপনার ভিডিও দরকার পড়ে না। হইছে কি, আমি আপনাকে বলি, আমরা প্রথমে ছিলাম, আমরা মানে আমাদের যাওয়ার কথা ছিল 2টার আগে, আমরা গেছি 2:10, আমরা যা দেখি ভিতরে জাতীয় সঙ্গীত হয়ে যাচ্ছে, তারপর আমরা একটু পরে গেছি, আমাদের জন্য সামনে, ঠিক আছে, 5টা, আমরা 5 জন গেছিলাম আহত, শহীদ পরিবার গেছিল এবং যারা গুম খুন হয়েছে তাদের পরিবার গেছিল, আহতদের ভিতরে আমরা 5 জন গেছিলাম, খালি হাসপাতাল থেকে আর কি। আমরা আমাদের জন্য সামনে সিট রাখছিল, কিন্তু আমরা সব পরে ঢুকছি, তো আমরা ওই যে মিডিয়া যে পাশে ছিল না, ওই পাশে পিছনে আমরা সবাই সিট পাইছি, সবাই বসছি, ঠিক আছে। বসার পরে আমার নাম দিছে বক্তব্য দিমু, তো আমার সামনে যেতে হইব, তো আমি, আমার সাথে আরো 2 জন, ওই যে আমাদের বিএনপি পরিবারের মানে 2 জনকে আমাদের সাথে দিছে, আমাদের কেয়ারটেকার করার জন্য, মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ, আমাদেরকে দিছে। তো ওনারা 2 জন সামনে যায় মিডিয়া সরাইছে এবং মানুষ সরাইছে, সরাই গিয়া, এবং একজন সিনিয়র নেতা উনি উইটটা আমাদেরকে জায়গা দিছে, 2 জন সিনিয়র নেতা, এই রিজবি কাকার পাশে বসা 2 জন সিনিয়র নেতা, আমরা যখন সামনে গেছি, এই যে আবু সাইদ ভাইয়ের ভাই, ঠিক আছে, বক্তব্য দিতে আছে, তো ওই টাইমে বক্তব্য দিতে আছে, তো আমাদের তো খাড়া থাকতে পারি না, আমাদেরকে উইটটা 2 জনের চেয়ার দিছে, আমরা ওই জায়গায় বসছি, বসার পরে আমার নাম নিছে, আমি কোন জায়গায় আহত হয়েছি এবং আমার ফোন নাম্বার নিছে, নিয়া টেজে, যাই হোক টেজে নামটা আমার ভুল করছে, আমার নাম নাদিম, ওনারা বলছে নাবিল, ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো স্টেজে উঠলাম, বক্তব্য দিলাম, বক্তব্যটা দিছিলাম হইতাছে গিয়া যে আমাদের যে সুচিকিৎসা আমরা যে পাইতাছি না, আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ট্রিটমেন্ট দিতেছে না। মানে আমরা আপনার পুরো বক্তব্যটাই শুনছি, এখন শুধু ঘটনাটা জানতে চাচ্ছি। তারপরে স্টেজ থেকে নামছি, নাইমা আবার রিজবি কাকার পাশে বসছি, রিজবি কাকার পাশে বসার পরে রিজবি কাকা আমার নাম্বার নিছে, আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, ঠিক আছে। আমার সাথে ছিল মনির খান, ঠিক আছে, আমার বন্ধু আমার সাথে ছিল, একটু পরে কথা বলবেন আপনি। তো আমরা আবার জুয়েল ভাইয়ের সাথে আমরা এই যে সামনে দিয়ে হাইটটা আমরা এক পাশে যা বসছি, যে ইশাক ভাই আছে, আমরা ওই পাশে গেছি, ইশাক ভাইয়ের সাথে কথা বলবো, আমরা ওই পাশে গেছি, ইশাক ভাই, এই যে তানবির রহমান
রবিন ভাই, ঢাকা 5 আসনের সালাউদ্দিন কাকার পোলা, ওনার সাথে কথা বলতেছে। তো আমরা ওই জায়গায় বসছি, জুয়েল ভাই আমাদেরকে বসাইছে। বসার পরে ইশাক ভাই কথা কওয়া শেষ, ইশাক ভাইয়ের সাথে যাই আমরা কথা বলছি, ঠিক আছে। ইশাক ভাই ডাক দিছে, কথা বলছি যে ভাইয়ের সাথে। কথা বলার পরে পার্থ ভাই, ঠিক আছে, আমাদেরকে ডাক দিতেছে ছবি উঠাইব। আমার বন্ধু মনিরে বলতেছে কি যে পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাম, চল, ঠিক আছে। মনির আগে গেছে, ওর পায়ে রিং নাই, আমার পায়ে রিং আছে, আমার যেতে একটু সময় লাগে। তো মনিরে আগে যে ছবিটা উঠাইছে, তো ওই ছবিটা উঠাইতেছে না, তো আমি তো আর ওর সামনে দিয়ে যেতে পারি না, হনে ক্যামেরার সামনে দিয়ে গেলে তার ছবিটা উঠবো না। তো আমি ওই জায়গায় খাড়াইছি, ওই খাড়ানো অবস্থায় এই যে মির্জা ফখরুল কাকা ছিল রে, আবার সালাউদ্দিন ভাই ছিল, ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি যখন স্টেজ দিয়ে নামিয়ে যাইতাছি, ঠিক আছে, আমি সালাম দিমু মির্জা ফখরুল কাকা, আমি সালাম দিমু, উনি আমার আগে সবার আগে সালাম দিছে। মানে মির্জা হ্যাঁ, ফখরুল সাহেব আপনাকে আমাকে সালাম দিছে যে আসসালামু আলাইকুম, ঠিক আছে। আমি সালামের উত্তর নিছি হাসি মুখে। আমি তো অনেক গর্ববোধ করতেছি যে উনি আমাকে সালাম দিল, আমি অনেক খুশি, ঠিক আছে। তারপরে মনে করেন ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে, পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছি, ঠিক আছে। পার্থ ভাই আমার কাছে ভিডিওটা আছে, ভিডিওটা আমি আবার পোস্ট করছিলাম, ভিডিওটা সাথে দেখছেন। পার্থ ভাই আমার মাথা হাতায় দিছে, আমাকে অনেক, মানে আপনি ওই মানে পার্থ ভাইয়ের ওইদিকে যাওয়ার পথে কেউ একজন এই ছবিটা উঠাইছে, গুজব ছড়ানো হইতাছে যে আপনি ওখানে সিট পাননি, সিট পাই না, হ্যাঁ, সব লোকজন বিএনপি নেতাকর্মী বসে আছে আর আপনি দাঁড়ায় আছেন আহত মানুষ হয়ে। জি, এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা সম্পূর্ণ পুরো সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে গিয়া রাতের সমকা পিনাকি দাদা পোস্ট করছে, পিনাকি দাদা আমার ফলো দেওয়া, আমি ওনারা অনেক শ্রদ্ধা করতাম এবং বিশ্বাস করতাম, ঠিক আছে। আসলে উনি যে এত বড় একটা গুজব ছড়াইবো আমি বিশ্বাস করিনি, আসলে মানতে পারিনি, ঠিক আছে। এই যে দেখেন আমি মির্জা আব্বাস কাকার পাশে বসে আছি, আমি আপনাকে দেখাই। মির্জা আব্বাস কাকা আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, আমি আপনাকে দেখাই, না দেখাইলে হয়তো বুঝবেন না। ছবি উঠানো আছে না, আপনার পুরো ভিডিও তো দেখা। এই দেখেন, এই যে মির্জা আব্বাস কাকা, ঠিক আছে, উনি আমার হাত নিয়ে দেখাইতেছে যে আসলে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আরেকটা আছে, এই যে দেখেন, এটা স্পষ্ট বোঝা যায়, এই যে দেখাইতাছি, উনি বলতেছে কালা যে হয়ে গেছে, কালা তোমার পাও যে কালো হয়ে গেছে। একটু দর্শকরাও দেখাবো, দর্শকদেরও। আচ্ছা, আমরা এটা দর্শকদেরও দেখাবো। হ্যাঁ, আমার পাও যে কালা হয়ে গেছে, ওই যে আব্বাস কাকা বলতেছে তোমার যে পাও কালো হয়ে গেছে, যে তোমার কি আসলে কি পাও সুস্থ হইতাছে? আমি কই না, পায়ের চামড়া মরে গেছে, মানে কালো হয়ে গেছে, চামড়া এটা মরে গেছে, ডাক্তাররা বলছে এটা আর কি, যে চামড়া মরে গেছে, স্কিন কালো হয়ে গেছে। এটা আবার পরবর্তীতে কি জানি একটা ক্রিম আছে, ওই ক্রিম লাগালে তার মানে সেই ঘটনা নিয়ে যে এখন চারদিকে যে ধরনের আলোচনা মানে এটা মানে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এই ঘটনাটার আসলে আপনি বলতে চাচ্ছেন একটা গুজব। এই দেখেন আমরা যে বসে আছি, এই যে আমি, ওই যে আমার বন্ধু মনিরে, ওই যে জুয়েল ভাই, ওই যে উনারা দিছিল আমাদের মানে রাখার লেগে, ওই পাশে আসারা দুইজন, মানে আমাদেরকে 5-6 জন লোক দিছিল আমাদেরকে মানে সেফটি দিয়ে রাখার জন্য, আমরা যে কোনো ব্যথা না পাই, আমাদেরকে যে কেউ ধাক্কা মাক্কা না দিতে পারে। আর সেখানে বলা হচ্ছে যে আপনারা জায়গা পাইতাছি না। আমাদের এই যে এই জায়গা বইছি না, এই জায়গা 2 জন সিনিয়র নেতা ছিল, ওনার সম্ভবত আমি এত নাম জানি না। আচ্ছা নাদিম, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন। আপনি যে কারণে এই আন্দোলনে গিয়েছিলেন এবং আপনি এখন পর্যন্ত আন্দোলনের ক্ষত বহন করে যাচ্ছেন, যেই প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন, সেই প্রত্যাশার এখন কি অবস্থা? আপনার সেই প্রত্যাশা পূরণে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে, অথবা আপনার কোনো আক্ষেপ বা কোনো কষ্ট কাজ করছে কিনা? আমি কষ্টের কথা বলি, আহত আমি একলা না, আমার 23,000 ভাই ব্রাদার আহত, এর ভিতরে 2,000 ভাই শহীদ। ফ্যামিলির চিন্তাটা বাদ দেন, মরে গেছে মানে বেঁচে গেছে, কিন্তু আমরা আহতরা যে বাইচ্চা থেকে যে মরে যেতেছি, ওটার খোঁজ খবর কোনো উপদেষ্টা বা কোনো মনে করেন সমন্বয়ক আঙ্গ যারা ভাই, যারা মাস্টারম্যান সাজে, যারা মনে করেন আন্দোলনের সকল কিরিট নিয়ে নেয়, ঠিক আছে, ওনারা আমাদের কোনো খোঁজ খবর রাখতেছে না। আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমাদের পাশে হাসপাতাল, আমার একটা আহত ভাই ঠিক আছে ট্রিটমেন্ট পাইতেছে না। কয়দিন আগে একটা গুজব ছড়ানো হয়েছে যে 600 কোটি টাকার হাসপাতাল, আহতদের আবাসিক হোটেল। আসলে ভাই কি এর আবাসিক হোটেল? আইসা একটু দেখেন, আমার একটা আহত ভাইয়ের চোখ পচে যেতেছে, আমার একটা আহত ভাইয়ের পাও পচে যেতেছে, ঠিক আছে, 9-11 মাস পরে পায়ের আঙ্গুল কেটে হালাই যাচ্ছেন, বলতেছেন পাও কাটা লাগবো, বলতেছেন আরো অনেক সময় লাগবো। তাহলে এই কি উন্নত ট্রিটমেন্ট? অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদেরকে বলছিল যারা আহত হয়েছে তাদের উন্নত ট্রিটমেন্ট করাইব,
এই কি উন্নত ট্রিটমেন্ট? আজকে আমাদের হাসপাতালে ঢুকতে দিতেছেন না, আমাদের আউটডোরে ঘুরে ঘুরে চিকিৎসা নিতে হইতাছে, আমার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা হয়তো বাইরে ভর্তি নিতে আসেন না। এই কি উন্নত ট্রিটমেন্ট? আমাদেরকে বলছেন ঠিক আছে জুলাই সনদ দিবেন, জুলাই ঘোষণাপত্র দিবেন, আমাদেরকে ভাতা দিবেন। আসলে এগুলো মানে স্বপ্নই দেখাইছেন আপনারা, কিছু আর বাস্তবায়ন করেন নাই। আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করে নিছেন, কিন্তু আমাদেরকে যে স্বপ্ন দেখাইছেন ওই স্বপ্ন আর বাস্তবায়ন কিছুই ওনারা করে নাই। ওনারা দেখেন এই 10 মাসে অনেক কিছু করে নিছে, অনেক কিছু ওনারা সুবিধা পাইছে, আমরা কিছু পাইনি। আমি সরকারি অনুদান পাইছি আসুন্না ফাউন্ডেশন থেকে পাইছি 50,000, জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি 4 লাখ, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে পাইছি 1 লাখ, 4.5 লাখ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাইছি 50,000, 5 লাখ। এই পর্যন্ত আমার অনুদান। এই 5 লাখ টাকা কি আমার এক বছর ট্রিটমেন্ট পিছনে খরচ হয় নাই? 19শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমার টাকা খরচ হয়েছে 4 লাখ। ভাই ব্যথায় চিল্লাইছি ভাই, ওষুধ দেয় নাই ভাই। বলছে আপনি লেখা দেন, আমরা কিনা খামু, লেখা দেয় নাই ভাই। এই নাসারা কি করছে ভাই, ওই মাথায় যায় ঠিক আছে চিল্লায় চিল্লায় ওষুধ ডাকছে, বেড নাম্বার ডাকছে, না শুনলে ওষুধ দেয় নাই ভাই। ঠিক আছে, রক্ত দিয়ে কি পাইলাম ভাই? রক্ত দিয়ে কিছু পাই নাই ভাই, রক্ত দিছি হুদাই। মানে আমরা রক্ত দিছি, সুবিধা ভুগতেছে উনারা, দেখেন না? একজনের ওই জায়গায় মাস্টার মাইন্ড, একজনের ওই জায়গায় আন্দোলনের ক্রেডিট নিয়ে নেয় সব। মানে আমরা হচ্ছে মানে কি কম আর কোয়ার মতো কোনো ভাষা নেই মুখে আর কি। ভাই অনেক মিডিয়া আমাদের বক্তব্য নেয় কিন্তু দেখায় না। আপনাদের জায়গায় আসছি, ইন্টারভিউ দিছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট একটু দেশের মানুষকে একটু অবশ্যই জানায়। নাদিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।